আর আমাদের রাষ্ট্রপতি তিনিও কিন্তু এথিক্যালি মরালি যে কত দুর্বল এটা প্রকাশ করে। আমি জানি যে উনি বক্তৃতা উনি লিখেন না, গভর্নমেন্ট লিখে দেয়, কিন্তু সেখানে তিনি প্রশ্ন করতে পারতেন কিংবা বলতে পারতেন যে আমি এখানে একটু পরিবর্তন, নিশ্চয়ই তারা আপনার আপত্তি করত, কিন্তু তিনি চাকরি বজায় রাখার জন্য এই বড় নিচের। আমার দুঃখ হয় যে আমাদের বহু নাম করা লোক বড় বড় পজিশনে আছে, কিন্তু তাদের মরালি তারা এত দুর্বল, তাদের সৎসাহত কম, এটা দেখে। আর এইখানে সেই সাথে একটা আমার মনে হয় যে শেখ হাসিনা যাদের নিয়োগ দিয়েছিলেন এইরকম বড় বড় পজিশনে, এইগুলোর আপনার সে নিয়োগটা কি ঠিক হয়নি? উনি বোধহয় মানুষ চিনতে পারেননি নাকি? এটা একটা প্রশ্ন আসে। আই ডোন্ট নো, ভালো মন্দ মিলেই সব, বাট এটা একটা প্রশ্ন আসে, নাকি বাঙালি জাতি এত নিমক খারাপ যে আপনার এই সত্য কথা বলতে এত দ্বিধাদ্বন্দ্ব? এটা কি আমাদের মজ্জাগত? এইগুলো প্রশ্ন আমার কাছে বারবার আসতেছে, যে এত বড় পজিশনে থেকে আপনার পুরো ইতিহাসটা ইগনোর করা আর এক পেশি বক্তৃতা দেওয়া, এগুলো তো আপনার ওনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ ছিল এইটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমি এইটাই বলতে পারি, কারণ এইসব ইস্যু নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট। বাট আপনি বলেছেন, আমি আরেকটু যদি আমার জায়গা থেকে একটু জানতে চাও, এবং দর্শক যারা আছেন তারাও হয়তো তাদের অনেকের মনে এই প্রশ্নটা আছে মনে হয়, সেটি হচ্ছে এই যে রাষ্ট্রপতিকে যে স্পিচ লিখে দেওয়া হলো তিনি সেটি পড়ছেন, কিন্তু আমরা তার মানে মুখের ভঙ্গিতে দেখেছি তিনি নিজ থেকেও কিছু বলেছেন মাঝে মধ্যেই। আমি পুরোটা দেখেছি, আপনিও আশা করি দেখেছেন। এই জায়গাটিতে প্রশ্নটি হলো, যদি তিনি যখন মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা বললেন, শ্রদ্ধা জানালেন, ৭১-এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, গতকালকেই ৭ই মার্চ গেল, তিনি যদি বঙ্গবন্ধুর নাম বলতেন এক, দ্বিতীয়ত তিনি যদি নারী উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার নাম বলতেন এবং বক্তব্যের শেষে যদি বাংলাদেশ জিন্দাবাদ না বলে যদি বাংলাদেশ চিরজীবী হোক বলতেন, তাইলে কি ওনাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হতো? আর সরিয়ে দিলেই উনি তো বাংলাদেশ চিরজীবী হোক বললে ওনাকে বাদ দিত না। হ্যাঁ, কিন্তু ওই যে আপনার উনি মানসিক ভাবে অত দুর্বল, মানে এথিক্যালি মরালি দুর্বল বলে মনে হয়, কারণ ওগুলো বললে ওনাকে বাদ দিত না। এবং উনি যেভাবে খয়রখাগি করেছেন অতটুকু না করলেও, কিন্তু এইটাতে মনে হচ্ছে যে আমরা মানুষ চিনি না যাদের নিয়োগ করেছে শেখ হাসিনা, এদের কেউ কেউ আপনার অত্যন্ত দুর্বল প্রকৃতির লোক। এরা চাকরিটাকে বড় করে দেখে, চাকরি তো জীবনে হবে, বুঝছেন, জীবনে যেটা হলো জীবনে আপনার জীবন তো অল্প দিনে, হ্যাঁ, মরতেই তো হবে, কিন্তু সম্মানের সাথে মরা আর আপনার অসম্মানের সাথে মরা দুটো বড়। উনি যদি এইখানে এইগুলো খয়রখাগিরি কম করতেন তাহলে সম্মানের সাথে যেত। এইটা আমার দুঃখ আর কি। দিস ইজ দ্য অনলি থিং আই ক্যান সে, আমরা একটু হয়েছি, মর্মাহত হয়েছি যে এরকম পজিশনের লোকরাও এবং তার কিছু লুজ করেন। এমন কি বাংলাদেশে আজকে এই নারী দিবস উপলক্ষে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি কাণ্ড করেছেন। কাণ্ড শব্দটি এই কারণে বলা যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেইখানে তার অতীত পুরোপুরি ভুলে গিয়ে তার যে আগের নেতা, সেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর তিনি আগে যেভাবে স্তুতি করতেন, সেই বঙ্গবন্ধুকে রীতিমতো ভুলে গিয়ে একেবারেই তার নাম উচ্চারণ না করে বরং তিনি সাবেক বা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে বললেন, সম্বোধন করলেন। সেই সঙ্গে সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী হিসেবে সম্বোধন করলেন, যেটি করে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা এখন ক্ষমতায় আছেন। কেন এই কাজ করলেন এটি নিয়ে তর্ক বিতর্ক চলছে তুমুল ভাবেই। রীতিমতো অনেকেই বলছেন যে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, তিনি এমন ডিগবাজি কেন দিলেন? আসলে কি ডিগবাজি নাকি অন্য কিছু? অধ্যাপক ডক্টর AK আব্দুল মোমেন, যিনি বাংলাদেশে সবার কাছে পরিচিত এবং তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার আরো অনেক পরিচয় আছে, শিক্ষাবিদ। আমি আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে সরাসরি আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি করলেন,
কেন এটি নিয়ে এত আলোচনা হচ্ছে? না, আসলে প্রথমে আপনাকে এবং আপনার দর্শক এবং শ্রোতাদের আমি ধন্যবাদ জানাই এবং নারী দিবসের অভিনন্দন। হ্যাঁ, এইটা মার্চ মাসে নারী দিবসটা আমাদের স্বাধীনতার মাস, এটা বিশেষ মাস। আর নারী জাগরণে নারীদের আপনার ক্ষমতায়নের জন্য আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করেছেন এবং বিশ্বে বিশিষ্টতা অর্জন করেছেন। বিশেষ করে জাতিসংঘে আপনার এই পিস কিপিং এ নারীদের সম্পৃক্ততার জন্য শেখ হাসিনা আনিত যে প্রস্তাব, সেটা 2000 সালে আপনার কি হয়, পাশ হয় এবং এইটারে বলে ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 1325। এর ফলে বিশ্বে এখন যেখানেই আপনার সংঘাত এইসব থাকে সেখানে নারীদের ইনভলভ করা। আর বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার নারীদের উন্নয়নে, ক্ষমতায়নে অবদান আপনার অনস্বীকার্য। আপনার বাংলাদেশে 2006 সালে যেখানে নারীর ওয়ার্কফোর্সের সংখ্যা ছিল মাত্র 6%, শেখ হাসিনার বহুবিধ আপনার প্রোগ্রামের কারণে সেইটা 2023 সালে প্রায় 46 ভাগে উন্নীত, মানে অভাবনীয় সাফল্য। সেই জন্য পৃথিবীতে নারী জাগরণে শেখ হাসিনার অবদান অনস্বীকার। আর আমরা আশা করতেছি ইউএনওতে এইভাবে বাংলাদেশ, আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, আমার সহকর্মী আনোয়ার করিম চৌধুরী জয় ভাই, তারা আমরা একসাথে একটা উদ্যোগ নিয়েছিলি যে আগামী যিনি সেক্রেটারি জেনারেল হবে, দেখেন ইউএন এর আজকে 80 বছর হচ্ছে, সে 80 বছরে এতগুলো সেক্রেটারি জেনারেল আসছে 9 জন, কিন্তু একজনও নারী আসেন। আমাদের এইবারের উদ্দেশ্য যে এইবারে সেক্রেটারি জেনারেল জানি একজন প্রথম নারী হয়। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটার আমি বিশেষ বক্তব্য দিতে চাই না, কারণ জিনিসটা খুবই আমার কাছে একটু খটকা লেগেছে যে আমাদের রাষ্ট্রপতি তার বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যটা অবশ্য রাষ্ট্রপতি তো নর্মালি সরকার তাকে লিখে দেয়, সেটা তিনি পড়েন, তুতা পাখির মতো পড়েন। কিন্তু কিছুদিন আগে রাষ্ট্রপতি কিছু সত্য কথা বলেছিলেন, আপনার মানব জীবনের সাথে আলোচনার সময় বলেছিলেন যে তিনি রিজিগনেশনটা পান নাই, সত্য কথা বলেছেন। তারপরে কদিন আগে তিনি আপনার ইউনূস সরকার, সেই জালিম সরকার তিনাকে কিভাবে বিভিন্ন ঝামেলায় ফেলছে তার কিন্তু দুঃখ কাহিনী বলে এবং অনেকগুলো সত্য কথা বলেছেন। সেই জন্য আমাদের তার প্রতি কিছুটা আপনার কি বলবো শ্রদ্ধাবোধ ছিল যে আফটার অল যে ইজ মরালি এন্ড এথিক্যালি আপনার রাইট। কিন্তু ওনার যে বক্তৃতাটা দিয়েছেন নারী দিবস, এইটা আমাদের খুব হতাশা করেছে। আর হতাশা করেছে এই জন্যে যে তিনি এই আমাদের স্বাধীনতার মাসে আপনার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো বক্তব্য, যিনি নারীর উদ্যোগে নারীদের জন্য এবং এই বীরাঙ্গনাগুলোকে বলেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের বাপকে বলে দিবা বঙ্গবন্ধু, এই যে একটা স্পিরিট, এগুলো তাই উনি বলেন নাই, কিন্তু আপনার মেনশন করতে পারতেন। বাংলাদেশের এবং পৃথিবীতে স্বীকৃত শেখ মুজিবুর রহমান এই নারী জাগরণে এবং বিশেষ করে শেখ হাসিনার অবদান অনন্য। তিনি বলতে পারতেন বিগত সরকারগুলোতে আর এই যে গুসক টুসক, এই ঢং ঢাং, এগুলো যে তাদের, আমি জানি না, এগুলো মগজ থেকে বের হয়ে যাওয়া। আমি আশা করেছিলাম যে নতুন তারেক রহমান সরকার যেগুলো বক্তব্য লিখবেন সেগুলোতে একটা আপনার মোর অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ হবে। হ্যাঁ, কারণ আগের ভুলভ্রান্তি ভুলে তিনারা এমন করবেন যাতে দেশটাকে ঐক্যবদ্ধ করতে চান এবং আপনার এই আগের অনেকগুলো হলো ডাম বাজাবেন না, হ্যাঁ, বানোয়ার ডাম বাজাবেন না। কিন্তু এই বক্তৃতাতে দেখা যায় যে বানোয়ার ডাম বাজাচ্ছেন। আর আমাদের রাষ্ট্রপতি তিনিও কিন্তু এথিক্যালি মরালি যে কত দুর্বল এটা প্রকাশ। আমি জানি যে উনি বক্তৃতা উনি লিখেন না, গভর্নমেন্ট লিখে দেয়, কিন্তু সেখানে তিনি প্রশ্ন করতে পারতেন কিংবা বলতে পারতেন যে আমি এখানে একটু পরিবর্তন, নিশ্চয়ই তারা আপনার আপত্তি করত। কিন্তু তিনি চাকরি বজায় রাখার জন্য এই বড় নিচের, আমার দুঃখ হয় যে আমাদের বহু নাম করা লোক বড় বড় পজিশনে আছে, কিন্তু তাদের মরালি তারা এত দুর্বল, তাদের সৎসাহত কম, এটা দেখে। আর এইখানে সেই সাথে একটা আমার মনে হয় যে শেখ হাসিনা যাদের নিয়োগ দিয়েছিলেন এইরকম বড় বড় পজিশনে, এইগুলোর আপনার সেই নিয়োগটা কি ঠিক হয়নি? উনি বোধহয় মানুষ চিনতে পারেননি নাকি, এটা একটা প্রশ্ন আসে। আই ডোন্ট নো, ভালো মন্দ মিলেই সব, বাট একটা প্রশ্ন আসে নাকি বাঙালি জাতি এত নিমখারাপ যে আপনার এই সত্য কথা বলতে এত দ্বিধাদ্বন্দ্ব? এটা কি আমাদের মজ্জাগত?
এইগুলো প্রশ্ন আমার কাছে বারবার আসতেছে যে এত বড় পজিশনে থেকে আপনার পুরো ইতিহাসটা ইগনোর করা আর একপেশি বক্তৃতা দেওয়া, এগুলো তো আপনার ওনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ ছিল এইটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আমি এইটাই বলতে পারি, কারণ এইসব ইস্যু নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু টক, বাট যে আপনি বলেছেন, আমি আরেকটু যদি আমার জায়গা থেকে একটু জানতে চাও, এবং দর্শক যারা আছেন তারাও হয়তো তাদের অনেকের মনে এই প্রশ্নটা আছে মনে হয়, সেটি হচ্ছে এই যে রাষ্ট্রপতিকে যে স্পিচটা লিখে দেওয়া হলো তিনি সেটি পড়ছেন, কিন্তু আমরা তার মানে মুখের ভঙ্গিতে দেখেছি তিনি নিজ থেকেও কিছু বলেছেন মাঝে মধ্যেই, আমি পুরোটা দেখেছি, আপনিও আশা করি দেখেছেন। এই জায়গাটিতে প্রশ্নটি হলো, যদি তিনি যখন মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা বললেন, শ্রদ্ধা জানালেন, ৭১-এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, গতকালকেই ৭ই মার্চ গেল, তিনি যদি বঙ্গবন্ধুর নাম বলতেন এক, দ্বিতীয়ত তিনি যদি নারী উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার নাম বলতেন এবং বক্তব্যের শেষে যদি বাংলাদেশ জিন্দাবাদ না বলে যদি বাংলাদেশ চিরজীবী হোক বলতেন, তাইলে কি ওনাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হতো? আর সরিয়ে দিলেই বা কি হতো? আমার উনি মনে তো হয় ওনাকে বাংলাদেশ করতে চিরজীবী হোক বললেও ওনাকে বাদ দিত না। হ্যাঁ, কিন্তু ওই যে আপনার উনি মানসিক ভাবে অত দুর্বল, মানে এথিক্যালি মরালি দুর্বল বলেই মনে হয়, কারণ ওগুলো বললে ওনাকে বাদ দিত না। এবং উনি যেভাবে খয়রখাকি করেছেন অতটুকু না করলেও, কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা মানুষ চিনি না, যাদের নিয়োগ করে শেখ হাসিনা এদের কেউ কেউ আপনার অত্যন্ত দুর্বল প্রকৃতির লোক, এরা চাকরিটাকে বড় করে দেখে। চাকরি তো জীবনে হবে, বুঝছেন, জীবনে যেটা হলো, জীবনে আপনার জীবন তো অল্প দিনে, হ্যাঁ, মরতেই তো হবে, কিন্তু সম্মানের সাথে মরা আর আপনার অসম্মানের সাথে মরা দুটো বড়। উনি যদি এইখানে এইগুলো খয়রখাকিরি কম করতেন তাহলে সম্মানের সাথে যেত, এটাই আমার দুঃখ আর কি। দিস ইজ দ্য অনলি থিং আই ক্যান সে, আমরা একটু হয়েছি, মর্মাহত হয়েছি যে এরকম পজিশনের লোকরাও, এবং তার কিছু লুজ করার এমন কি ছিল না। মানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক বললে কোন হতো না, বিশেষ স্বাধীনতার মাসে ৭ তারিখ ঐতিহাসিক সেই ভাষণ সারা পৃথিবীতে। তবে এটা আমার কাছে খুব দুঃখ লেগেছে, আমি অন্য একটা নিউজে দেখেছি যে কয়েকজন ছাত্র আপনার ৭ই মার্চের বক্তৃতা শুনতেছিল, তাদের লোকে পিটিয়ে পুলিশে দিয়েছে সন্ত্রাসী বলে। মানে যে বক্তৃতা আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে অত্যন্ত উচ্চ আসনে নিয়ে গেছে, যে ওয়ার্ল্ড গ্লোবাল রেজিস্টার সেইখানে পৌঁছে দিয়েছে, পৃথিবীর মধ্যে খুব কম সংখ্যক বক্তৃতা। আর বঙ্গবন্ধুর বক্তৃতা তো ছিল এক্সটেম্পোর, হ্যাঁ, তৎক্ষণাৎ উনি বলেছেন। সেই ১৬ মিনিট ১৭ মিনিটের বক্তৃতা পৃথিবীর মানুষকে চমক দিয়ে একটা জাতিকে আপনার স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছে। এই জন্য ইউনেস্কো এটাকে বিশ্ব স্বীকৃতি দিয়েছে। এখানে খুব কম সংখ্যক বক্তা সেখানে আছে, গেটিসবার্গ লিঙ্কনের আর ম্যান্ডেলা। আমাদের বাংলাদেশকে এত পৃথিবীর বিভিন্ন লোক এই বক্তৃতা শুনে ইন্সপায়ার্ড হয়, ইমানসিপেট হয়, সেই বক্তৃতা শোনার জন্য জেলে দিয়েছে। আমি আশা করেছিলাম যে এই তারিক সরকার এইগুলোর ব্যাপারে নমনীয় অনুষ্ঠান নেবেন, বরং উৎসাহ দিবেন। ৭ই মার্চ তো আপনার আওয়ামী লীগের না, সেটা তো দেশের একটা গর্বের বিষয় এবং দেশের একটি ঐতিহাসিক বিষয়, এটা তো অস্বীকার করাই যায় না। সে আমি ৭ই মার্চের বক্তৃতা সেই আপনার রেসকোর্স ময়দানে গিয়ে শুনেছিলাম, হ্যাঁ, আমি ওখানে ছিলাম। আমরা একসময় খুব পাকিস্তানি পন্থী ছিলাম, ইন্টিগ্রিটি অফ পাকিস্তান করতাম, কিন্তু বঙ্গবন্ধুর সেই বক্তৃতা আমরা তোমার যা আছে তাই দিয়ে প্রস্তুত থাকো, আমরা এরপরেই প্রস্তুত হয়েছি অনার হোক, কেউ আমাদের বলে না। ওই বক্তৃতা ওয়াজ আওয়ার স্পিরিট। এবং আমি আই শুড সে, আপনার জেনারেল জিয়া তার নিজের কথায় বলেছেন যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের বক্তৃতার কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মানে মুক্তিযুদ্ধের শপথ। দিস ইন্সপায়ার্ড দ্য হোল নেশন। এই জন্য ইউনেস্কোকে স্বীকৃতি দিয়েছে, এই জন্য যে একটি বক্তৃতা স্বাধীনতাতে বাঙালি জাতি সৃষ্টি করেছে, এইরকম একটা ঐতিহাস আমাদের রাষ্ট্রপতি সেইটা মেনশন করতে পারতেন। এই বিশেষ করে ৭ তারিখ যেহেতু আপনার ৭ই মার্চের বক্তৃতা ছিল, আর আমি আশা করেছিলাম যে
বিএনপির সরকার এইসব ব্যাপারে, 7ই মার্চ তো আওয়ামী লীগের না, এইসব ব্যাপারে যথেষ্ট উদ্যোগী হবেন এবং যথার্থ সম্মান জানাবেন। আমি এক্সট্রা কিছু চাই না, যথার্থ সম্মানটা জানাবেন, তাতে দেশবাসীর শ্রদ্ধা হয়তো ওনারা পেন, কিন্তু দে মিসড এ চান্স। আগামীতে হয়তো ওই ধরনের দে উইল নট মিস দ্য চান্স, এইটাই বলতে পারি। আর বিশেষ করে রাষ্ট্রপতির জন্য আমার দুঃখ হয় যে তার প্রতি যে অনেক শ্রদ্ধাবোধ ছিল ওগুলো উপসে গেছে আর কি। মনে হচ্ছে যে উনিও ওই চাকরির মোহ এত বেশি। আই ফিল ব্যাড ফর হিম, আই সরি ফর হিম। রাষ্ট্রপতি হিসাবে তিনি সেই বক্তৃতার মধ্যে পরিবর্তন, আপনি ঠিকই বলেছেন যে মুখে বলেছেন, সেই কারণে তিনি এটা আপনার বলতে পারতেন। আর মনে আছে আব্দুল হামিদ প্রাক্তন রাষ্ট্রপতি সেট স্পিচের পরে আবার উনি নিজের বক্তব্য কিছু দিতেন যা পাবলিক খুব পছন্দ করত। হ্যাঁ, উনি সেই দিক থেকে ব্যর্থ রাষ্ট্রপতি মনে হয়। অনেক ধন্যবাদ। কারণ এই ইউনুস সরকারের সময় 100 কতটা ইলিগাল কি অর্ডিন্যান্স উনি সই করেছেন, এগুলো ইট রিফ্লেক্টস দিস মরালিটি অফ এন ইন্ডিভিজুয়াল। তার মানে আজকের এই ঘটনার মধ্যে দিয়ে কি এমন কিছু একটু আবার নতুন করে জন্ম দিবে কিনা, যে উনি যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ একতরফা করেছিলেন, সেইটা কি এখন সেই ক্ষেত্রে ওনারও আসলে কিছুটা মৌন সম্মতি ছিল কিনা, বা বিএনপি যেগুলো চেয়েছে সেগুলো উনি অনুমোদন করে দিয়েছেন, এমন কোনো বিষয় আছে কিনা? কারণ আজকের পর তো মনে হলো যে উনি একেবারেই বিএনপির দলের কথাই দলের মধ্যে ঢুকে গেছেন, এমনটা কিছু আশঙ্কা আছে কিনা যে বিএনপি যে অধ্যাদেশ গুলো চাইবে সেগুলো পাশ হবে? মনে হচ্ছে যে উনি ওই চাকরি বজায় রাখার জন্যই, তৌফিক সাহেব, যেটা আমি মনে করি যে চাকরির এত মোহ, এইটাই মনে হয়েছে আমার। তার ফলে তার নীতি আদর্শ সবই উনি জলাঞ্জলি দিতে পারেন। আর এই ধরনের ক্যারেক্টার, এইটা আমাদের দেশের জন্য লজ্জার বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।